ঠিক আছে, দেখো আমরা লাস্ট ক্লাস অব্দি যা পড়েছিলাম তাতে ট্রান্সলেশন এবং লেখাপড়া এ পর্যন্ত আমরা পড়েছিলাম। এর পরের যে জায়গাগুলো রয়েছে আমরা আজকে এই চ্যাপ্টার শেষ করব এবং আমরা নেক্সট চ্যাপ্টার শুরুও করব। ঠিক আছে, প্রথমেই হিউম্যান জিনোম প্রজেক্ট। অত্যন্ত সহজ একটা বিষয়, 2 নম্বরের কোশ্চেনে জেনারেলি আসে, খুব রেয়ার 3 নম্বরের কোশ্চেনে চলে আসে। হ্যাঁ, তবে 3 নম্বরের না আসাটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে, 2 নম্বরই আসবে এমন কোশ্চেন এখান থেকে থাকবে। আমরা বুঝি আগে ব্যাপারটা কি। দেখো, হিউম্যান জিনোম প্রজেক্ট, যাকে HGP বলা হয়, হিউম্যান জিনোম প্রজেক্ট বা HGP বলা হয়। দেখো প্রথমে তো নাম শুনেই বুঝতে পারছি এটাতে হিউম্যানদের জন্য কোনো কিছু। তার পাশে জিনোম লেখা আছে, প্রজেক্টের মানেও আমরা জানি মোটামুটি প্রকল্প। তাহলে এমন একটি বিষয় যা মানুষের সঙ্গে রিলেটেড এবং তার সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে তার আগে 2-3টে বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সেটা কি? সেটা হলো জিনোম কি, আমাদের জানতে হবে সি ভ্যালু কি, আমাদের জানতে হবে সি ভ্যালু প্যারাডক্স কি। ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমার আগে জানতে হবে। জিনোম কি, সে ছোট্টবেলা থেকে মানে ক্লাস 12-এর শুরু থেকে এই জিনোম নিয়ে আলোচনা হচ্ছে। জিনোম কি? একটা সুবিধা হলো যে এখানে একতরফাই চলে, হ্যাঁ, দুতরফা হয় না, সেজন্য তোমরাও বেঁচে যাও। আমি একতরফাই বলে দিই, আর কি করবো। হ্যাঁ, ধরাধরি করতে গেলে অনেক প্রসিডিওর লেন্দি হয়ে যাবে। জিনোম কি? একটি ডিপ্লয়েড অর্গানিজমে হ্যাপ্লয়েড সেটে যে সংখ্যক জিন থাকে তাকে তার জিনোম বলা হয়। ঠিক আছে, তাহলে অর্গানিজমটা হলো ডিপ্লয়েড, তার হ্যাপ্লয়েড সেট, সেখানে নাম্বার অফ জিনস ইকুয়াল টু জিনোম। অ্যামাউন্ট অফ DNA ইকুয়াল টু সি ভ্যালু। সি ভ্যালু, ঠিক আছে, কি লিখলাম? সি ভ্যালু। তার মানে কোন একটি ডিপ্লয়েড অর্গানিজমের হ্যাপ্লয়েড সেটে যে সংখ্যক জিন থাকে, নাম্বার, যে সংখ্যক জিন থাকে তাকে তার জিনোম বলা হয়। আর সেই হ্যাপ্লয়েড সেটে যে অ্যামাউন্টের ডিএনএ, ওজনে হবে এটা, পিকোগ্রামে হবে এটা, যে অ্যামাউন্টের ডিএনএ থাকে তাকে বলা হয় সি ভ্যালু। তাহলে এই দুটো নিয়ে কোনো ঝামেলা থাকার ব্যাপার নয়, জিনোম সম্পর্কে এবং সি ভ্যালু সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি এই দুটো বিষয় নিয়ে। এখন নতুন একটি বিষয় এসছে, সি ভ্যালু প্যারাডক্স। সি ভ্যালু প্যারাডক্স কি? ডান দিকের তিনটেই 2 নম্বরের কোশ্চেন। হিউম্যান জিনোম নিজের 3 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, দুই জেনারেলি আছে। তাহলে সি ভ্যালু প্যারাডক্স কি? দেখো, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি সি ভ্যালু সম্পর্কে বুঝে গেছি ভালো করে, এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা ব্যাং আর হাতি কার সি ভ্যালু বেশি হবে, ব্যাং আর হাতি কার সি ভ্যালু বেশি হবে? হ্যাঁ হাতি স্যার, হ্যাঁ অবশ্যই হাতি। কিন্তু দুঃখের বিষয় এটা জানা, এটা প্রশ্ন করার উদ্দেশ্যই এটা, নিশ্চয়ই অন্য কিছু ব্যাপার আছে। মানে হাতি বড় মানে আমি সি ভ্যালু বলছি বেশি। আরে হ্যাপ্লয়েড সেটে হাতির কলা ককটি সেল আছে আমার জানা দরকার নাই, আমি তো একটা সেলের কথা চলছে, একটা হ্যাপ্লয়েড সেটের কথা চলছে। তাহলে ব্যাঙের হ্যাপ্লয়েড সেটের সঙ্গে হাতির হ্যাপ্লয়েড সেটের ক্রোমোজোমের তুলনা করতে হবে। হাতি কত বড় আর ব্যাঙ কত ছোট তা নিয়ে আমার বিষয় না। এটাকেই বলা হয় সি ভ্যালু প্যারাডক্স। মানে কোন একটি অর্গানিজমের সি ভ্যালু তার আকার আকৃতির উপর নির্ভর করছে না, একে বলা হয় সি ভ্যালু প্যারাডক্স। বোঝা গেল? কারণ হ্যাপ্লয়েড সেট, এই যে ধরো সাপোজ n ইকুয়াল টু, যদি আমি বলি কাউরি 12, কাউরি ধরো n ইকুয়াল টু আমি বললাম 14, তো তুমি আবারও যদি বলো
স্যার n=14 যার আছে না, তার সি ভ্যালু বেশি। না, তা নাও হতে পারে। আরে অ্যামাউন্ট অফ ডিএনএ আমি বুঝবো কি করে? আমাকে তো ওজন করতে হবে। তো দেখা গেল এর 14টা ক্রোমোজোম ছোট ছোট ক্রোমোজোম, আর এর 12টা ক্রোমোজোম, তার মধ্যে অনেক বড় বড় ক্রোমোজোম আছে। তাহলে ওজন কার বেশি হবে? n=12 যার আছে তার ওজন বেশি হতে পারে, 14-এরও হতে পারে, আমি জানি না কিছু। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে এখানে হাতির সঙ্গে ব্যাঙ, অ্যাকচুয়ালি ব্যাঙের সি ভ্যালু বেশি হাতির থেকে। ঠিক আছে, তার মানে সি ভ্যালু বিষয়টা হ্যাপ্লয়েড সেটের উপর নির্ভর করছে। মানে হ্যাপ্লয়েড সেটে ডিএনএ এর অ্যামাউন্ট আমরা সি ভ্যালু বলছি। তাহলে এটা হাতি, ব্যাঙ, ঘোড়া না আম গাছ, তার সঙ্গে সম্পর্ক নয়। জানতে হবে তার অ্যামাউন্ট অফ ডিএনএ কত, তাহলে তার সি ভ্যালুটা বোঝা যাবে। বোঝা গেল? জিনোম মানে আমরা বুঝে গেছি নাম্বার অফ জিনস ইন এ হ্যাপ্লয়েড সেট, তাকে জিনোম বলছি। অ্যামাউন্ট অফ ডিএনএ ইন এ হ্যাপ্লয়েড সেট, তাকে আমরা সি ভ্যালু বলছি। আর সি ভ্যালু প্যারাডক্সের বিষয়টা হলো যে কোন একটি উদ্ভিদ বা প্রাণীর তার আকার আকৃতির উপর তার সি ভ্যালু নির্ভর করে না, একে সি ভ্যালু প্যারাডক্স বলা হয়। ক্লিয়ার? এরপর হিউম্যান জিনোম প্রজেক্ট। তাহলে জিনোম সম্পর্কে আমাদের জ্ঞান চলে এসছে। জিনোম ব্যাপারটা কি? হ্যাপ্লয়েড সেটে যত জিন আছে, মানুষের যদি বলি তাহলে এটা সংখ্যা হবে 35 থেকে 40 হাজার। হ্যাপ্লয়েড সেটে বলা আছে, তাহলে বলার অপেক্ষা রাখে না, ইন্টু টু হবে, প্রত্যেকটা সেলের জন্য ইন্টু টু হবে, কারণ ডিপ্লয়েড সেট আমরা ডিপ্লয়েড ক্রোমোজোম কে বেয়ার করি। তাহলে এই যে 35 থেকে 40 হাজার জিন, আর একটা বিষয় আগে আলোচনা করা আছে, দেখো 35 হাজারটা মিনিমাম বলছি, 40 হাজারের মধ্যে 5,000 পার্থক্য আছে। মানে আমার তোমার জিনে 5,000 পার্থক্য হতে পারে। গোদা বাংলায় বুঝলে এরকম বিষয় যে মানুষ হওয়ার জন্য 35,000 লাগবে। এরপর এই যে বসে আছি আমরা সবাই মিলে ক্লাস করছি, এই যে পার্থক্য গুলো রয়েছে, এর জন্য মোটামুটি 5,000 ধরে নাও। এটা আমার আছে তোমার নাই, তোমার আছে আমার নাই। কিন্তু মানুষ হওয়ার জন্য যে কটা লাগে, সে কটা আমাদের সবার আছে, যদি আমরা মানুষ হই। সেগুলো সবার আছে, ঠিক আছে? সেই জন্যই আমরা বসে পড়াশোনা করতে পারছি, আমরা সবাই মানুষ। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা কি। এবার মোদ্দা কথায় আসি, আসল জিনিস হিউম্যান জিনোম প্রজেক্ট। দেখো, গোটা পৃথিবী জুড়ে যখন ডিএনএ আবিষ্কার হওয়ার পর থেকে যখন জিন আবিষ্কার হচ্ছে, তারপরে পরে বিভিন্ন বিজ্ঞানীরা যখন বিভিন্ন জিনকে খুঁজে পাচ্ছেন, তখন এই জিনগুলোর যে ডেটাবেস তা তৈরি করার প্রয়োজন বোধ করেন বড় বড় দেশের বড় বড় বিজ্ঞানীরা। বড় বড় দেশ বলতে অবশ্যই আহ আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান, হ্যাঁ, এদের কথা বলা হচ্ছে, যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তারা তারা এই চিন্তা ভাবনা রাখেন বা এটা মনে করেন যে এই যে যত জিন আবিষ্কার হচ্ছে, যদি আমরা আমাদের জন্য নিজেদের দেশের জন্য একটা করে জিন ব্যাংক তৈরি করি, মানে জিনের ডেটাবেস তৈরি করি, তাহলে কয়েকশো বছর পেরিয়ে যাবে টোটাল ডাটাবেসটাকে পেতে। ডাটাবেসটাকে পেতে টোটাল ডাটাবেসটাকে পেতে একটা তোরা ঢুকে টোটাল ডাটাবেসটাকে পেতে। তাহলে একটা দেশ যদি নিজে নিজে তার যদি ভাবে যে আমরা জিন আবিষ্কার করব, আমরা খুব উন্নত দেশ, আমরা আবিষ্কার করব আবিষ্কার করব আবিষ্কার করব, তো প্রচুর টাইম লাগবে। এরকম করে হয় নাকি? তাই তখন প্রয়োজন বোধ করলো যে তাহলে এক কাজ করা যাক, আমরা একটা প্রজেক্ট বানাই, যেখানে বিভিন্ন দেশ, যেখানে যা জিন আবিষ্কার হবে একটা সিঙ্গেল ডেটাবেসে এন্ট্রি হয়ে যাবে। তাহলে কি আবার সবারই সুবিধা, যে আমি যেটা আবিষ্কার করবো, আমার দেশ যেটা আবিষ্কার করবে সেটাও ডেটাবেসে আছে, ওর দেশ যেটা আবিষ্কার করবে সেটাও ডেটাবেসে আছে, তাতে সবাই ফেসিলিটি পাবো। কারণ কোন একটা দেশ, দুটো দেশ, পাঁচটা দেশের জন্য এটা সম্ভব নয়। সেই জন্য প্রথম দিকে ওরা তো আমাদের থেকে 50 বছর এগিয়ে, ওরা প্রথম দিকে এই প্রয়োজনীয়তা বোধ করে দিয়ে হিউম্যান জিনোম প্রজেক্ট বের করে। ঠিক আছে, যেখানে ডেটাবেস তৈরি করা হয়েছে মানুষের জিনের, যত জিন আবিষ্কার হবে তার ডেটা সমস্ত কিছু ওখানে ইনক্লুড হবে। পরে পরে এর প্রয়োজনীয়তা সমস্ত দেশ বুঝতে পারে, এবং আজকে প্রায় পৃথিবীর সবকটা দেশই এই জিনোম প্রজেক্টের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। কেন? সবাই বুঝেছে প্রয়োজনীয়তা। আমেরিকা যদি ভাবে যে বাংলাদেশকে নেবো না, এই আমাদের কাছে বাংলাদেশ আবার কোনো দেশ হলো নাকি, যদি ভেবে থাকে, কিন্তু এটা জানে যে বাংলাদেশেও এরকম গুটি কয়েক লোক থাকবে, বিজ্ঞানী থাকবে, যারা কোনো না কোনো জিন আবিষ্কার করে ফেলবে, আর সেটা ওদের আবিষ্কার করতে অনেক টাইম লাগবে এখনো। তো সবাইকে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাতে সবাই উপকৃত হবে, এখানে ভেদাভেদ করে লাভ নাই। তাহলে যে দেশ যাই আবিষ্কার করুক না কেন, যে যিনি আবিষ্কার করুক না কেন, তার ডেটাবেসকে এক জায়গায় রাখাটাই ভালো। কেন দরকার আমাদের ডেটাবেসকে? প্রচুর কারণ। ধরো আমাদের রোগ নির্ণয় করতে, কোনো জেনেটিক্যাল ডিজিজকে ডিটেক্ট করতে লাগবে,
আমরা জিন থেরাপি করব, কোনো জিনের গন্ডগোল হয়েছে তাকে সারাবো, রিপেয়ার করব, লাগবে জিনোম প্রজেক্টকে লাগবে, কারণ আমার ডেটা দরকার তো, জিনটা কেমন ভালোটা কেমন জানা লাগবে তো জানা। তাহলে আমাদের কোনো ইভলিউশনারি কোনো স্টাডি করতে লাগবে। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাদের এই জিনের ডেটাগুলো সব লাগবে। আর সেই জন্য একটা কমন ডাটাবেস বানিয়ে তাতে সমস্ত দেশ যত যত জিন আবিষ্কার হয় তারা একটা জায়গায় রেখে এই হিউম্যান জিনোম প্রজেক্টকে বানিয়েছে। প্রথম দিকে ওয়াটসন ক্রিক, আমরা জানি পপুলার লোক ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের জন্য, তারা ছিল প্রথম দিকের প্রজেক্টে। তারপর মোটামুটি প্রচুর ভদ্রলোক মানে সায়েন্টিস্ট এই প্রজেক্টে অংশগ্রহণ করেছে এবং সাকসেসফুলি রান করছে আর কি। হ্যাঁ, এই প্রজেক্ট এই হলো হিউম্যান জিনোম প্রজেক্ট। খুব সহজ বিষয়। 2 নম্বরে আসার সম্ভাবনা বেশি। হিউম্যান জিনোম প্রজেক্ট কি, যদি এর সঙ্গে একটা লেজুর জুড়ে দেয় তাহলে 3 নম্বর হয়ে যাবে। ধরো হিউম্যান জিনোম প্রজেক্ট কি দিয়ে দিল সি ভ্যালু প্যারাডক্স কাকে বলে, তা 2+1 হলো 3 হয়ে গেল। জেনারেলি হিউম্যান জিনোম প্রজেক্ট 2 নম্বরই আসে। ঠিক আছে, সি ভ্যালু মানে অ্যামাউন্ট অফ ডিএনএ ইন এ হ্যাপ্লয়েড সেট, ইন এ হ্যাপ্লয়েড সেট, ডিপ্লয়েড অর্গানিজমের হ্যাপ্লয়েড সেটে অ্যামাউন্ট অফ ডিএনএ ইকুয়াল টু সি ভ্যালু মানে কনস্ট্যান্ট ভ্যালু, কারণ প্রত্যেকটা জীবের জন্য তা কনস্ট্যান্ট, প্রত্যেকটা জীবের জন্য তা কনস্ট্যান্ট। মানে এই যে আমরা মানুষ, আমাদের সি ভ্যালু সবার এক, কারণ আমরা মানুষ, সি ভ্যালুটা একই হবে, সেই জন্য তার নাম কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আম গাছ সে যেখানেই থাকুক না কেন, এখানেই থাকুক আর বাংলাদেশি থাকুক, আম গাছের সি ভ্যালু একই হবে, কারণ এটাই তো তার নামেই দেওয়া আছে কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, বলেই তো আমরা এক জায়গায় এসছি। ওকে, সি ভ্যালু প্যারাডক্স হলো যে কোন একটি প্রাণী বা উদ্ভিদের তার সাইজের উপর তার সি ভ্যালু নির্ভর করে না। যেমন ব্যাঙের সি ভ্যালু হাতের থেকে বেশি, কারণ সিঙ্গেল সেটে অ্যামাউন্ট অফ ডিএনএ ধরা হচ্ছে। তা হাতি কত বড় তার উপর ডিপেন্ড করে না হাতির সি ভ্যালু কত হবে, সিঙ্গেল সেটের উপর ডিপেন্ড করছে। হাতির সি ভ্যালু ব্যাঙের থেকে কম, একে প্যারাডক্স বলা হয়। হ্যাপ্লয়েড সেটের উপর ডিপেন্ড করছে, এবার নির্ভর করে না যে হ্যাপ্লয়েড সেটে কতগুলো ক্রোমোজোম আছে। আমি বারবার বললাম যে হ্যাপ্লয়েড সেটে যখন 14টা ক্রোমোজোম আছে, দেখা গেল 14 ক্রোমোজোম ছোট ক্রোমোজোম, তার অ্যামাউন্ট অফ ডিএনএ তো কম হবে। দেখা গেল 12টা আছে তার বেশি আছে, সুতরাং এটার উপরও ডিপেন্ড করছে না, একটা জীবের আকার আকৃতির উপরও ডিপেন্ড করছে না। বোঝা গেল? কারণ অ্যামাউন্ট অফ ডিএনএ সেটা ক্রোমোজোম কত বড়, কত জিন কত ডিএনএ আছে তার উপর নির্ভর করছে না, তার সাথে ক্রোমোজোমের সংখ্যার উপরও ডাইরেক্টলি নির্ভর করছে না। আমরা সাধারণভাবে বলতে পারি যে হ্যাঁ যা 14 আছে তার তো বেশি হওয়ার কথা, কিন্তু এক্স্যাক্টলি বলতে পারি না, কারণ আমার সেটা জানা নাই যে এর ক্রোমোজোমের সাইজ গুলো কার কেমন। বোঝা গেল? টপিক ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং, অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং পরীক্ষায় 3 নম্বরের কোশ্চেন আসবে, আর এর মাঝে একটা শর্ট কোশ্চেন আছে। ঠিক আছে, যা বলবো পড়ানোর সময় যা বলে চলেছি, কেউ যদি টোটো ফলো করে তাহলে পরীক্ষায় 100তে 100 বলবো না, আমি অত বাড়াবাড়ি করি না, 90+ নাম্বারটা কোনো বিষয়ই না। ঠিক আছে, আমি ওই 100 আমি কেন বলবো, তোমার ব্যাপার সেটা, তুমি পাবে কিনা এটা আমার বিষয় না, কিন্তু তুমি 90+ পাবে এটা আমি গ্যারান্টি সহযোগে বলতে পারি। 100 পেতে পারো, ঠিক আছে, 90+ পাবে যদি তুমি ক্লাসের প্রত্যেকটা ক্লাসের শুধু কোশ্চেন কোটাকেও ফলো করে যাও, যে কি কি কোশ্চেন কত নম্বরে আসবে, আমি প্রত্যেকটা টপিক বলে চলি। ঠিক আছে, সেটা তোমাকে ফলো করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, লাস্ট টপিক এটা আমাদের এই চ্যাপ্টারে, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং, ওকে। দেখো প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট আমরা সবাই জানি না, আমরা যখন আধার কার্ড বানিয়েছি তখন আমাদের 10টা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। তো যখন আমরা সই করতে, ধরো যে যায় টাইমে শিক্ষার অবস্থা খুব খারাপ ছিল, আমরা লেফট থাম্ব ইমপ্রেশন দিতাম, হ্যাঁ, বুড়ো আঙুলের ছাপ। এখনো পর্যন্ত দেওয়া হয় বিভিন্ন জায়গাতে, এমন নয় যে সই করতে পারি আমি সই করব। হ্যাঁ, যেমন ভোট দেওয়ার সময়, হ্যাঁ ভোট দেওয়ার সময় জেনারেলি কি ওখানে সাইন করার অপশন আছে, লেফট থাম্ব ইমপ্রেশন আছে। হ্যাঁ, এখন লেফট থাম্ব ইমপ্রেশন দেওয়াটা খুব সহজ হবে, টুক করে দিয়ে চলে যাবে, ও ঝামেলা মিটে গেল। আবার সই করবে, খাতাকে ঘোরানো, সেখানে সই করবে, সময় সাপেক্ষ ব্যাপার। আর কিছু লোক পাকামি করে, বলবে না আমি সই করতে জানি, আমি লেফট সাইড ইমপ্রেশন দেবো, মানে ওসব হবে না, আমি সই করব। মজার বিষয় বলছি, ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকের আলাদা। পৃথিবীতে যত মানুষ আছে তার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এটা আমরা প্রত্যেকে জানি।
কারণ এই বুড়ো আঙুল না, সব আঙুলেরই তার যে রেখাগুলো আছে সেগুলো কখনো আইডেন্টিক্যাল হতে পারে না। আর সেই জন্য সেই ফিঙ্গারপ্রিন্টিং কে আমরা বিভিন্ন কাজে ইউজ করি। আজকের দিনে এখনো দাঁড়িয়ে আমরা এটিএম এ যখন টাকা তুলতে বা জমা দিতে যাচ্ছি, তখন আমরা কিন্তু এখনো পর্যন্ত এটিএম কার্ডটা ব্যবহার করছি। দেখবে আগামী কয়েক বছরের মধ্যে এসব প্ল্যানিং সব হয়ে গেছে রিজার্ভ ব্যাংকের, আগামী কয়েক বছরের মধ্যে আমাদের সব কার্ড ফার্ড কিছু থাকবেই না। এবং মায়ের টাকাটা আমি তুলবো, বাবার টাকাটা আমি কার্ডটা নিয়ে আমি রেখে দেবো আমার পকেটে, ওসব চলবে না। কারণ তার ফিঙ্গারপ্রিন্টের তারই কাজ হবে, তার রেটিনার সঙ্গে সেরকমই কাজ হবে, সব সেরকমই ব্যবস্থা আসবে, যেন কোনো রকমের ফ্রড কেস না আসে। যাবে ফিঙ্গারপ্রিন্ট মারবে, অটোমেটিক অ্যাক্সেস করতে পারবে, না গেলে হবে না। এবার আঙুল কেটে নিয়ে যদি কেউ চলে যায় সেটা আলাদা কথা। বলছি ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে না ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কোনো সম্পর্ক নাই। প্রথম বিষয় মাথায় ঢুকিয়ে রাখো, ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কোনো সম্পর্ক নাই, এটা পুরো আলাদা বিষয়। ঠিক আছে, তবে একটা বিষয় কমন, সেটা হলো আইডেন্টিক্যাল, যে প্রত্যেকের জন্য এটা ইউনিক। যেমন ফিঙ্গারপ্রিন্টিং প্রত্যেকের জন্য ইউনিক হয়, ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকের জন্য ইউনিক হয়, তেমন ডিএনএ তার কিছু জিনিস দেখাবো তো, সেটা প্রত্যেকের জন্য ইউনিক। আর সেটাকেই আমরা কাজে লাগাই, আর সেটার উপর বেস করেই আমরা এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং প্রসিডিওরকে বের করেছি। কিরকম বিষয় আগে একটু শোনা যাক। সেটা হলো, দেখো যখন ডিএনএ নিয়ে আমরা কথা বলি বারবার, তখন আমরা বলি ধরো একটা ডিএনএ এর ক্ষেত্রে ধরো এটা 5' to 3', একটা স্ট্যান্ডই দেখাচ্ছে, কারণ জিন তো একটা স্ট্যান্ডই থাকে, তো দুটো স্ট্যান্ড না দেখালেও কোনো অসুবিধা নেই। আমরা বলছি সাপোজ এই জায়গাটায় কোনো একটা জিন আছে, আবার বলছি এই জায়গাটায় কোনো একটা জিন আছে, আবার বলছি এই জায়গাটায় কোনো একটা জিন আছে। আমরা বারবার বলি, এটা বলেছি বারবার, এটা যে ডিএনএ এর পরিমাণ অনেক, কিন্তু ডিএনএ সব অংশে জিন নাই, ডিএনএ মেজরিটি অংশে জিন নেই, ডিএনএ মেজরিটি অংশে জিন নেই। তাহলে প্রশ্ন হতে পারে ফালতু রেখেছে কেন, ফালতু এসব রাখার কি দরকার? কারণ এই রাখা মানে তৈরি করা, রেপ্লিকেশনে তার উপকরণ যোগান দেওয়া, কাঁচামাল যোগান দেওয়া, আর তার মানে হলো গেলা, খেতে হয়েছে তো তারপর তো পেয়েছে এগুলো। এত সেলের এত নিউক্লিয়াস খেয়েছি, তার নিউক্লিওটাইড কে পেয়েছি, তারপর না এসব পেয়েছি আমরা। তাহলে যা দরকার নাই তা কেন রাখা হয়েছে? জিন কোটাকে রাখলে ইমিডিয়েট তো ঝামেলা না, নিশ্চয়ই দরকার নেই, দরকার আছে, তার জন্য তো আছে। আমরা যখন ভ্যারিয়েশন পড়েছিলাম, ভ্যারিয়েশন বা বিভেদ, যে আমরা এখানে 20 জন মানুষ বসে থাকলে 20 জন 20 জন আলাদা আলাদা, কেউ কারোর সঙ্গে ম্যাচ করে না। এই কারণ কি? এই কারণ আমরা একটা কারণ বলেছিলাম ভ্যারিয়েশনের, যে ডমিনেন্ট রিসেসিভনেস, না ডমিনেন্ট ভার্সেস রিসেসিভনেস। কারণ তোমার যে জিনটা প্রকট, তোমারও আছে আমারও আছে, ইনসুলিন তৈরির জিন তোমারও আছে আমারও আছে, আরে এই 35,000 জিন তোমারও আছে আমারও আছে, তাই জন্য তো আমরা এক। কিন্তু তার রিসেসিভ ডমিনেন্টনেসের ব্যাপার আছে, তোমার যেটা ডমিনেন্ট হয়তো আমার সেটা রিসেসিভ, আমার যেটা ডমিনেন্ট তোমার রিসেসিভ। এইভাবে 35,000-এর ফ্যাক্টোরিয়াল করলে বুঝতে পারছো কি হবে? কাউরির সঙ্গে কাউরির এক হওয়া সম্ভব নয়, কখনো পৃথিবীতে সম্ভব নয়। ঠিক আছে, যাই হোক আমরা এটা বুঝলাম যে জিনগুলো নিয়ে কিছু কাজ হবে না, কারণ এই জিনটা তোমারও এক আমারও এক, এই জিনটা তোমারও এক আমারও এক, আর এই জিনটাও তোমারও এক আমারও এক। তাহলে এটা দিয়ে ইউনিক ব্যাপার স্যাপার কিছু আনা যাচ্ছে না। তাহলে আনা যাচ্ছে কোন জায়গার দিয়ে? যেটাতে জিন নেই, যেই অংশটা জিন নেই সেই অংশটা আরেকটি কারণ তোমার আমার পার্থক্যের। তাহলে আমি তুমি আলাদা, তার দুটো কারণ, একটা তো ডমিনেন্ট রিসেসিভনেস, আর একটা হলো জিন না থাকা অংশগুলো, যাকে আমরা বলি VNTR, ভ্যারিয়েবল নাম্বার, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। দেখো নামেতেই লেখা আছে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। তাহলে দেখো ভ্যারি করবে নাম্বারটার, কিভাবে? তার ট্যান্ডেম রিপিটের মানে, মানে একই বেস সিকোয়েন্স বারবার আসতে থাকবে, একই বেস সিকোয়েন্স এই সমস্ত জায়গাগুলো যেগুলো জিন নেই সেই জায়গাগুলো বারবার আসতে থাকবে, এবং তার সিকোয়েন্স খুব বড় লেন্থে হবে না, ছোট ছোট লেন্থের হবে, এবং রিপিটটা ট্যান্ডেমলি হবে, বারবার 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 হবে।
একে মাইক্রো স্যাটেলাইটে বলা হয়। ভিএনটিআর এর আরেকটা নাম মাইক্রো স্যাটেলাইট, মাইক্রো স্যাটেলাইট অর মিনি স্যাটেলাইট। তাহলে পরীক্ষায় এগুলো 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। ভিএনটিআর কি, ফুল ফর্ম আসতে পারে 1 নম্বরের কোশ্চেন। কিন্তু বললো 2 নম্বরে ভিএনটিআর কি, তাহলে ফুল ফর্ম লিখতে হবে না, কি লিখতে হবে? ওকেই বলা হয় মিনি স্যাটেলাইট, ওকেই বলা হয় মাইক্রো স্যাটেলাইট। তাহলে ভিএনটিআর অথবা মিনি স্যাটেলাইট অথবা মাইক্রো স্যাটেলাইট কি, আমরা যে পিডিএফ দিয়েছি তাতে অলরেডি সে সমস্ত কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, তবু আমি বারবার করানোর সময় বলে যাই কোনটা কোন নম্বরের কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমি যে বলছিলাম না ফিঙ্গারপ্রিন্টিং এ একটা 2 নম্বরের কোশ্চেন আছে, এটা। এই ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট কে আমরা কাজে লাগিয়েছি ইউনিকনেস প্রকাশ করার জন্য। বোঝা গেল? বুঝতে পেরেছি আমরা ভিএনটিআর কি। তার মানে আমাদের কাজের বিষয়বস্তু হলো এই জায়গাগুলো, এই জায়গাগুলো ব্র্যাকেটের মধ্যে যে জায়গাগুলো রয়েছে এখানে ভিএনটিআর আছে, আর সেগুলো সবার আলাদা আলাদা। আর এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু জিনিস করেছি। ঠিক আছে, দেখা যাক এবার কি করতে হয়, এই প্রসিডিওরে কি করতে হয়। সাপোজ সাপোজ একটা একটা ফাঁকা জায়গায় একটা লোক জায়গা কিনে বাড়ি করতে গেছে, যখন খোঁড়াখুড়ি চলছে একটা লাশ পাওয়া গেছে। ঠিক আছে, এবং মানে লাশ বলতে কঙ্কাল পাওয়া গেছে বহুদিন আগেকার, ধরো মোটামুটি বছর 10 আগেকার একটা লাশকে পাওয়া গেছে কঙ্কাল হিসাবে। এবার দেখা যাচ্ছে যে সেই গ্রামে সেই টাইমে বেশ কয়েকটি মার্ডার হয়েছিল। হ্যাঁ, মানে 3-4 জন নিখোঁজ ছিল, মানে নিখোঁজ, মার্ডার বাদ দাও, নিখোঁজ ছিল। হ্যাঁ, তাদেরকে পাওয়া যায়নি, তাদেরকে পাওয়া যায়নি, তাদের কোনো খবরই নেই, কি হয়েছে না হয়েছে কেউ জানে না। এবার সেই গ্রামের লোকজনরা মধ্যে ওই যে ফ্যামিলিগুলো, তারা 3টে ফ্যামিলি দাবি করছে যে এরা আমার বাড়ির সেই লোকটি। কিছু নিশ্চয়ই পেয়েছে, কাউরির আংটি, কাউরির হাতের বালা, কাউরি এটা ওটা সেটা। বডিতে তো কিছু নাই, জামা প্যান্ট কিছু নাই, মোটামুটি আহ আশাই করা যায় সেগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো বডি মাসই তো নেই, কিছুই নেই। তাহলে এইগুলো মেটাল টেটাল যা ছিল সেগুলো থাকতে পারে, আছে। সেরকম ভাবে আমরা ভাবছি, ধরো দাবি করছে। তাহলে এবার কার কথা সত্যি ধরবো? ওইসব হাতের বালা আংটি ওইসব দিয়ে তো কাজ হবে না। তাহলে সেই সব জন্য একটা প্রপার ডকুমেন্টস লাগবে, আর সেখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মতো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর আরো কার্যকারিতা পড়বো, আগে পদ্ধতিটা ভালো করে দেখে নিই যে পদ্ধতিটা কি আছে। ঠিক আছে, প্রথমে দেখো, আমরা ডিএনএ পড়ানোর সময় বারবার বলেছি যে ডিএনএ এমন একটি উপাদান যাকে পুড়িয়ে না ফেললে নষ্ট করা ভীষণ ক্রিটিক্যাল ব্যাপার। পুড়িয়ে ফেললে ডকুমেন্টস গেল, না পোড়ালে এই যে কবর দিয়ে দিয়েছে, পুঁতে দিয়েছে মেরে, ঠিক আছে, এতে কিন্তু তার ডকুমেন্টস যায়নি। কারণ ওই 10 বছর পরে পাওয়া হাড়ের মধ্যেও যে সেল পাওয়া যাবে তাতে ডিএনএ এখনো আছে। ঠিক আছে, কারণ হাড় তো জীবিত, আমরা জানি, অনেক আগে থেকে আলোচনা করছি হাড় জীবিত। অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এই সমস্ত সেল রয়েছে, বোন ম্যারো আছে। ঠিক আছে, তো জীবিত। তাহলে হাড়ের যদি 2-4টে সেলও পেয়ে যাই আমি, তখন সেখান থেকেই কাজ মিটে যাবে। কি করে? সেটা হলো, ধরো যে হাড়ের মধ্যে কোষ পেয়েছে খুব কম সংখ্যক জীবিত কোষ পেয়েছে। এবার কি করতে হবে? প্রথমেই না পিসিআর, পলিমারের চেন রিয়াকশন, আমরা বায়োটেকনোলজিতে পড়বো, আবার ওটি 3 নম্বরের কোশ্চেন। পিসিআর বা পলিমারের চেন রিয়াকশন, সেই পলিমারের চেন রিয়াকশন করিয়ে অ্যামাউন্ট অফ ডিএনএটাকে বাড়িয়ে নেওয়া হবে, নাহলে মার একদম মাটিতে পড়বে না। অ্যামাউন্ট অফ ডিএনএ এটাকে ইনক্রিজ করা হবে। কি বলছি বুঝতে পারছো? ধরো একটা বডিকে পাওয়া গেল, খুঁজে পেতে দেখা গেল খুব অল্প, খুব অল্প কিছু ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে। এবার তাকে নিয়ে পরীক্ষা করতে যাওয়া হলো, যে হলো ভুল হয়ে গেছে পরীক্ষায়। তারপর তারপর কি হবে? তাই না? তারপর এরকম হয় না, ধরো আমি ব্লাড টেস্ট করতে গেছি, আমি ব্লাডটা দিয়ে এসেছি। ঠিক আছে, আমি আমি ধরো ভিআইপি টাইপের লোক, আমি ব্লাডটা দিয়ে এসেছি, আর সেই প্যাথোলজিক্যাল ল্যাব ব্লাডটা হারিয়ে ফেলেছে। এবার আমাকে যদি 3 দিন পর রিপোর্ট আনতে যাওয়ার সময় স্বীকার করে যে আমি আপনার ব্লাডটা হারিয়ে ফেলেছি, মার এক ঘামাটিতে পড়বে না, সে জানে। তাহলে কি করব? কিছু করার দরকার নাই, একটা নর্মাল রিপোর্ট বানিয়ে ছেড়ে দাও, এটা মুক্তি। হ্যাঁ, মানে অ্যাবনর্মাল কিছু দিতে গেলেই তার সন্দেহ হবে, আবার এক জায়গায় গিয়ে করবে। আবার নর্মাল দিয়ে ছেড়ে দাও, কোনো ঝামেলা নাই। এসব হয়, এসব এসব আমাদের এখানে হয়। হ্যাঁ,
তো হারিয়ে গেলে কি করবে, ধরো বাসে পাঠিয়েছে, এমন হয় না ধরো অনেকজন গ্রাম সাইডে ব্যবসা করে, ব্যবসায়ী বলবো, ব্যবসা করে কিরকম, যেখান থেকে স্যাম্পেল কালেক্ট করে দিয়ে বাসের ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেয়, দিয়ে এখানে এখানে লোকালে লোক আছে, সে কালেক্ট করে, সে গিয়ে স্যাম্পেলটা দেয়, সে আবার রিপোর্ট নিয়ে গিয়ে বাসেই যায়, তাহলে বাসেতেই প্যাথোলজিক্যাল ল্যাবের কাজ চলছে। এবার বোঝো এরকম কত কিছু হারিয়ে যেতে পারে। তাহলে যখন এরকম হারিয়ে যায়, তখন সে যদি স্বীকার করে নেয় যে আমার এটা হারিয়ে গেছে, এই সমস্ত বিষয়ে কিন্তু মারাত্মক মার খাবে সে। হ্যাঁ, তো এখানে তো বলতেই হবে না, এখানে তো পুরো পুলিশ কেস থেকে আরম্ভ করে কোর্ট ফোর্ট নিয়ে বসে আছে সব না, এসব জায়গায়। তো সেখানে যদি ডিএনএ আমার হারিয়ে গেছে স্যাম্পেল, বা কোর্ট থেকে ভুলে গেছে, তো মুশকিল হয়ে যাবে গল্প কথা। তার মানে প্রথম ডিএনএ এর অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে হবে, সোজা কথায় ডিএনএ এর অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে হবে। পিসিআর অন্য কিছু নয়, পিসিআর ওয়ান টাইপ অফ রেপ্লিকেশন আউটসাইড দা সেল, মানে এটা ইন ভিট্রো রেপ্লিকেশন। পিসিআর হলো ইন ভিট্রো রেপ্লিকেশন, দেহের বাইরে রেপ্লিকেশন। যেটা আমরা নর্মাল রেপ্লিকেশন পড়ি সেটা হলো ইন ভিভো, সেলের মধ্যে রেপ্লিকেশন যেটাকে বলছি এটা হলো সেলের বাইরে রেপ্লিকেশন, অন্য কিছু না। একটা মেশিনারি সিস্টেমে রেপ্লিকেশন করে নেওয়া হবে, এই অ্যামাউন্ট অফ ডিএনএ অনেক বাড়িয়ে নেওয়া হলো, দেখা যাবে না, ডিএনএ তো দেখা যায় না, বাড়িয়ে নেওয়া হলো। এবার একটু স্যাম্পেল নিয়ে কাজ করবো, ভুল হলো, চলো আবার আছে স্যাম্পেল, গাদা গাদা স্যাম্পেল আছে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল, স্যাম্পেলটাকে প্রথমে বাড়িয়ে নেওয়া হলো যাতে কোনো ভুলভ্রান্তি হলে তার রেকটিফাই করা যায়, এটা বিষয় না, এটা তো বললাম যে বাড়িয়ে নিতে হবে। এরপর অরিজিনালি আমরা ফিঙ্গারপ্রিন্টিং আসছি। দেখো কি করতে হবে, ধরো সাপোজ একটা কন্টেনারের মধ্যে ওই ডিএনএ দিয়ে, ওই ডিএনএ কিছু স্যাম্পেল দিয়ে এখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নামটা সম্পর্কে আমরা পরিচিত এখন। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, নিউক্লিয়েজ জানি আমরা, যারা নিউক্লিক অ্যাসিডকে ড্যামেজ করে, কাটে। আর যদি কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, মানে এন্ডোনিউক্লিয়েজ মানে কি তাহলে, নিউক্লিয়েজ মানে হলো যারা নিউক্লিক অ্যাসিডকে ড্যামেজ করে, এন্ডোনিউক্লিয়েজ মানে কি, যারা ডিএনএ এর এন্ড প্রান্ত থেকে কাটে, তাকে জেনারেলি এন্ডোনিউক্লিয়েজ বলা হয়। আর যদি সেটা রেস্ট্রিক্টেড পার্টে কাটে, তখন তাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বলা হয়। মানে ডিএনএ নির্দিষ্ট অংশে কাটবে, ওর পছন্দের জায়গা আছে, আমি জি আর সি এর মাঝে কাটি, অন্য কোথাও কাটি না। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের ব্যাপার আছে, আমরা পড়বো বায়োটেকনোলজিতে। সেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স ছাড়া রেস্ট্রিকশন নিউক্লিয়েজ কাজ করে না, কাটে না। আমরা বলি সেখানে রিপিটেটিভ সিকোয়েন্স আছে, তো রিপিটেটিভ সিকোয়েন্সে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকা অত্যন্ত সোজা ব্যাপার, অত ঝামেলার দরকার নেই। সোজা কথায় রেস্ট্রিকশন নিউক্লিয়েজ দেওয়া হলো, আর তারপরে ডিএনএ গুলো টুকরো টুকরো হয়ে গেছে, ধরেই নেবো। কারণ গোটা পরীক্ষাটা অন্ধকারে চলছে, মানে আলো আছে কিন্তু ডিএনএ তো দেখা যায় না। বুঝছো, অন্ধকারে চলছে মানে অন্ধকার করে দিয়ে নয়, অন্ধকারে চলছে মানে হলো যে ডিএনএ তো দেখাই যায় না, তাহলে কাকে দিলাম আর কে কাটলো কি যে হলো কিছুই তো দেখতে পাচ্ছি না। ওই জন্যই বলছি যে অন্ধকারে চলছে, এখন কিছু দেখতে পাচ্ছি না, কি চলছে না চলছে, চলছে এই ভাব, ওপরওয়ালার উপর ভরসা রেখে চলছে, এমন করেই ধরে নিতে হবে যে চলছে প্রসিডিওর। বোঝা গেল, চলো এরপর কি করতে হবে। এরপর চলে এসো একটা 11 জেল প্লেটে। এটা হলো একটা প্লেট, দু রকম প্লেটকে ইউজ করা হয়, একটা 11 জেল প্লেট, আর একটা হলো পলি অ্যাক্রাল আমাইড জেল প্লেট। কোথায় পড়বো, বায়োটেকনোলজিতে। আমরা দুটি প্রসেস পড়বো, একটা হলো ইলেকট্রোফোরেসিস। আমরা আগেই বলেছি বায়োটেকনোলজি পড়তে গেলে মলিকুলার বেসিস জানতে হবে, মলিকুলার বেসিস পড়তে গেলে বায়োটেকনোলজি জানতে হবে। এবার দেখো কোনো তো একটা আগে পড়তে হবে, আমি তো দুটো একসঙ্গে পড়তে পারি না, তাই না? তো যেটা মিনিমাম দরকার সেটা আমরা পরে, মানে এটা বেশি দরকার, যার পরে আমরা বায়োটেকনোলজি পড়বো। তাহলে এখানে ইলেকট্রোফোরেসিস করা হবে, কি দেখছি আমরা। আর একটা করতে হবে, সেটা হলো ব্লটিং টেস্ট। ব্লটিং টেস্ট দুটোই বায়োটেকনোলজি 3 নম্বরের কোশ্চেন। হ্যাঁ, ব্লটিং টেস্ট, এটাও 3 নম্বরের কোশ্চেন, এটাও 3 নম্বরের কোশ্চেন, বায়োটেকনোলজিকে পড়বো। এখন তার একটা আবঝা আইডিয়া নেবো, কারণ ওটা ছাড়া ফিঙ্গারপ্রিন্টিং হয় না, ওটাই ফিঙ্গারপ্রিন্টিং এর প্রসেস। তখন গিয়ে আর একটু ভালো করে ধীর স্থির ভাবে পড়বো। দেখো ইলেকট্রোফোরেসিস কি, তার আগে আমরা এখানে বলে নিই যে জেল প্লেটটা কি। 11 জেল প্লেটকে এখানে ইউজ করা হচ্ছে। দেখো অ্যারারুট আমরা জানি না, চিনি অ্যারারুট, সেই কাপড়ে মার দেয়, এখন তো মার দেওয়ার জন্য রেডিমেড সব চলে এসছে। হ্যাঁ যাই হোক, কোম্পানির নাম আর বললাম না, তাহলে বলবো এখনই অ্যাড দিচ্ছে। হ্যাঁ, তো অ্যারারুট কে নিয়ে আমরা জলে গুলে যদি তাকে ফোটাই, আস্তে আস্তে জেলের মতো চলে আসে না,
জেলের মতো। যদি তুমি বুঝতে অসুবিধা হয়, অ্যারারুট চেনো না, কোনো অসুবিধা নেই। জ্যাম জেলি তো চেনো, জ্যাম জেলি চেনো, ব্যাস ওই জ্যাম জেলির মতো ব্যাপার, ওটাকে বানানো হয়। এবার 11G কেন, 11 জেল প্লেটই কেন? কারণ এই জেলের মধ্যে অনেক ছিদ্র আছে, নাহলে বলতে পারতো যে কোনো একটা কোম্পানির কিষান জেল নিয়ে এসে মেরে দিলি তো হতো, তাহলে তো হতো। 11 জেল প্লেটে ওই জেলের মধ্যে না প্রচুর ছিদ্র আছে, যে ছিদ্রগুলো দিয়ে ডিএনএ যেতে পারবে। সেই জন্য 11 জেল প্লেট অথবা পলি অ্যাক্রাল আমাইড জেল প্লেটকে ইউজ করা হয়। ঠিক আছে, আমরা এখন শুধু 11 জেল প্লেট নিয়ে কাজ মেটাবো। দেখো এটা জেল প্লেট, তাহলে এখানে আছে জেল প্লেটটা আছে, মনে মনে ধরো, ওটা তো আঁকতে পারবো না আমি। এইবার কি করা হলো, ওই জেল প্লেটটার উপরে, ভালো করে বুঝবে কেনটা, ওই জেল প্লেটটার উপরে, ধরো এটা জেল প্লেটটা, এটা জেল প্লেটটা, হ্যাঁ। এবার ওই চিরুনির মতো কাঁচের, ওগুলো ল্যাবে থাকে আর কি, হ্যাঁ, চিরুনির মতো, জাস্ট চিরুনির যেমন দানা আছে সেরকম আছে, ওটাকে নিয়ে গিয়ে একবার আলতো করে বসিয়ে ছাড়ো। মানে কিছু গর্ত হলো, প্লেন, তুমি কিছু ধরো আটা মাখা আছে, ময়দা মাখা আছে, তুমি আঙুল দুটোকে একবার টিপে দিলে, আর কি ছোট ছোট গর্ত তৈরি হলো এরকম। এটা তুমি এইভাবে ভেবো না, তুমি এইভাবে ভাবো। আমি তো 2D আঁকছি, তোমার তো দেখে মনে হচ্ছে এইভাবে আছে, এইভাবে নাই, ওপরে আছে, ওপরে। ঢুকেছে মাথায় কি বলছি? হ্যাঁ, এইভাবে নাই, এইভাবে আছে, বুঝে গেল? তাই এটা জেল প্লেটটা, এর ওপরে একটা প্রান্তে আমরা এরকম করে একবার টিপে ছেড়ে দিচ্ছি হালকা করে, মানে কিছু গর্ত তৈরি হয়েছে, কিছু হোল বা ছিদ্র বা গর্ত তৈরি হয়েছে, ব্যাস। এইবার, এইবার এখানে এই যে ডিএনএ টুকরো করেছিলাম রেস্ট্রিকশন অ্যানোনিউক্লিয়াস দিয়ে, সেখান থেকে পিপেটে করে নিয়ে এসে এখানে ড্রপ ওয়াইজ দিয়ে দাও, যাতে ভরসা রাখো ডিএনএ আছে। হ্যাঁ, ডিএনএ আছে, ভরসা আছে, আছে। এইবার এই প্লেটের সঙ্গে কি হয়, এই প্লেটের সঙ্গে একটা পাওয়ার অ্যাড করা থাকে, এটা তো একটা মেশিনারি সিস্টেম। এই সাইডে নেগেটিভ চার্জে আর এই সাইডে পজিটিভ চার্জ দিয়ে একটা পাওয়ার অ্যাড করা থাকে, একটা পাওয়ার অ্যাড করা থাকে, বোঝা গেল? তাহলে আমরা ধরে নিলাম ডিএনএ এখন এই গর্তগুলোতে আছে, এরপর এদিকে নেগেটিভ ওদিকে পজিটিভ করানো আছে, দিয়ে পাওয়ারটাকে অন করে দেওয়া হলো। কি হবে, ডিএনএ ছুটতে শুরু করবে, কোন দিকে? এদিক থেকে ওইদিকে। কেন? কারণ ডিএনএ হলো নিউক্লিক অ্যাসিড, ও নিজে নেগেটিভলি চার্জড, এখানে নেগেটিভ চার্জই করা আছে, তাহলে বিকর্ষণ করবে। উল্টো দিকে আবার পজিটিভ চার্জ করা আছে, তো আবার আকর্ষণও করছে। তাহলে এই দুটি কারণে ডিএনএ ছুটতে শুরু করবে। এবার ছুটবে কেমন করে? যার যেমন ক্ষমতা। তাহলে একটা মোটা বড় লোককে যদি ছুটতে দেওয়া হয় একটা মোটামুটি রোগা পাতলা ছেলের সঙ্গে, তো অবভিয়াসলি রোগা পাতলা ছেলেটা পিঙ্গু তাড়াতাড়ি উড়ে পালাবে, আর ও তো পড়ে থাকবে খানিকটা, যদি জিভ বার করে বসে থাকবে। তো সেরকম ডিএনএ প্রচুর টুকরো হয়েছে, তাহলে সেই টুকরো, ছোট টুকরো, বড় টুকরো, মেজো টুকরো, সেজো টুকরো, সব টুকরো আছে। তার মানে যেগুলো ছোট টুকরো সেগুলো আগে ছুটবে, আর যেগুলো বড় টুকরো সেগুলো পিছনে আসবে। তার মানে আমরা যদি এইভাবে ভাবি ব্যাপারটাকে, যে ছোট টুকরো আগে পৌঁছে গেছে কাছাকাছি, কতক্ষণ দিতে হবে? আরে সেটার জন্য পড়াশোনা করতে হবে, সবই কি 12 শিখে নেবে নাকি? বলছি যে করবে, সে ল্যাব টেকনিশিয়ান, সে পড়াশোনা করেছে, সে জানে কতক্ষণ দিতে হবে, হ্যাঁ। যাই হোক, তো তার থেকে বড়টা, তার থেকে বড়টা, তার থেকে বড়টা, একই লাইনে ছুটবে এমন তো নয়, কারণ কোন ছিদ্রে কে আছে আমি কি করে জানবো? কিন্তু এটা হবে যে ছোট সে সবচেয়ে আগে, যে বড় সে সবচেয়ে পিছনে, আর দিলাম না, এর থেকে বড় আর কত দেবো? এইভাবে ডিএনএ ছুটছে, একটা নির্দিষ্ট টাইম পর পাওয়ার অফ করে দেওয়া হলো। ঠিক আছে, তোমাকে আবার বলছি, এই ডিএনএ কিন্তু সব উপরে উপরে ছুটেছে, এইরকম করে ছোটে নাই। আমাকে দেখাতে তো লাগছে যে এরকম করে ছুটছে, মনে হচ্ছে ছুটেছে সব উপরে উপরে, কারণ ছিদ্রটা তো অল্প অল্প ছিল। তার মানে সব ডিএনএ প্রায় সারফেসে আছে। ক্লিয়ার এটা? সব ডিএনএ প্রায় সারফেস লেভেলেই আছে। এবার দেখো, এই যে পদ্ধতিটা হলো না, এটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। পরীক্ষায় যখন বায়োটেকনোলজিতে আসবে, এটাকে একটু ভদ্রভাবে আর একটু গুছিয়ে বাগিয়ে লিখতে হবে, যাতে 3 নম্বরে কোশ্চেন। তাহলে আমরা ফিঙ্গারপ্রিন্টিং এ আরো একটু কিছু দূর যাবো, কিন্তু যদি ইলেকট্রোফোরেসিস কি আসে পরীক্ষায়, তাহলে এতেই শেষ হয়ে গেল। তাহলে এই পর্যন্ত লেখাটা আমার দেখাতে হবে, যদিও আসার সম্ভাবনা
অত্যন্ত ক্ষীণ, কারণ এর পরেও আরো কিছু অ্যাড হবে দিয়ে একটা 3 নম্বরে কোশ্চেন আসবে, এটাই ভালো হয়। সেই জন্য ব্লটিং টেস্ট পরীক্ষায় আসতে পারে, সারদান ব্লটিং টেস্ট। ঠিক আছে, সেসব পরে হবে এটা। হ্যাঁ, বলছি এখানে যে ডিএনএ স্যাম্পেলটা পাওয়া গেছিল, সেই ডিএনএ স্যাম্পেলের উপর একটি উৎসেচক অ্যাড করা হয়েছে, একটি এনজাইম অ্যাড করা হয়েছে। যে এনজাইমের নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ যারা ডিএনএ এর বিভিন্ন প্রান্তে কাটতে পারে, ডিএনএ কে টুকরো করতে পারে, সেই টুকরো কিন্তু নির্দিষ্ট হয়। যেহেতু ও রেস্ট্রিক্টেড পার্টে কাটে, তার মানে এখন ধরতেই পারি এখানে যে ডিএনএ গুলোকে দেওয়া হয়েছিল সেগুলো সব টুকরো 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 হয়ে গেছে, বিভিন্ন টুকরো ভাগ হয়ে গেছে, আমরা জানি না কিরকম টুকরো হয়ে গেছে। এবার দেখো শেষ পর্যন্ত শোনো, বুঝতে পেরে যাবে জিনিসটা কি। তাহলে এখানে টুকরো হয়েছে, তা সেই টুকরো গুলো যখন এখানে দেওয়া হয়েছে, তাকে যখন পাওয়ারে এখানে অন করা হয়েছে, তা ছুটতে লেগেছে, তারা একটা নির্দিষ্ট ভাবে সাজিয়ে গেছে। এবার তোমার যদি মনে হয় এরকম করে দেখবো স্যার, তাহলে ভালো লাগবে, মোবাইলের টাওয়ার দেখে অভ্যাস। হ্যাঁ, তাহলে এরকম করে দেখো, বুঝতে পারবে। ধরো এরকম মোবাইলে যেমন টাওয়ার হয়, এতগুলো টাওয়ার থাকে না, 5G এসছে বলে তুমি ভাবছো যা তা, তা নয়, এরকম করে। কিন্তু এক্স্যাক্টলি তো এরকম করে হবে না বিষয়টা, বিষয়টা এরকম করেই আসবে, এরকম করে আসবে। যাকে বেশি সময় নষ্ট হচ্ছে, বাদ দাও। হয়ে গেল এটা। এরপর এখানটা মুছলাম। এরপর কি হলো দেখো, ওই যে 11 জেল প্লেটটা না, ওটা তো জেল প্লেট, ওটাকে তুলে আনা যায়, ওটাকে ওখান থেকে তুলে আনা যায়, মানে সুইচ আছে, দিলে ও উপরে উঠে চলে আসে, ওকে তুলে আনে বক্সের মতো করে তুলে নিয়ে চলে আসা যায়। ওকে নিয়ে এসে একটা আলাদা কন্টেনার থাকে, সেই কন্টেনারের মধ্যে ওকে বসানো হবে। কিরকম দেখো, নিচে একটা স্পঞ্জের ব্লক আছে, দিয়ে তার উপরে ওই 11 জেল প্লেটটা রাখা হয়েছে। মন দিয়ে শুনবে, 11 জেল প্লেটটা রাখা হয়েছে। এটা জেল প্লেটটা, এই প্লেটটা যেখানে ঠিক ওই রকম ভাবে, হ্যাঁ আর তো ওইরকম করে রাখতে পারবো না আমি, মোটামুটি আর কি, হ্যাঁ মোটামুটি ওরকম করে ওইটাকেই তুলে এনেছি, এটাকে রাখা হয়েছে। দিয়ে এর ওপরে একটা নাইট্রোসেলুলোজ পেপার, নাইট্রোসেলুলোজ পেপার রাখা হয়েছে। এটা কি, আসছি পরে। এর উপরে একটা টাওয়েল দেওয়া হয়েছে, মানে কিছু যা নাইট্রোসেলুলোজ পেপারটাকে একটু চাপা দেবে, আর তার উপর হালকা একটু ওয়েট দেওয়া হয়েছে, মানে পাথর চাপিয়ে দিলে হবে না। তাহলে 11 জেল প্লেট, জেল প্লেট বুঝতে পারো তো, থেঁটে গুড়িয়ে যাবে সব। মানে এমন একটা ওজন যা একটু জাস্ট একটু চাপ দিয়ে রাখবে, যাতে কি হবে, এই যে ডিএনএ গুলো সারফেসে ছিল সব নাইট্রোসেলুলোজ পেপারে চিপকে যাবে, সব উঠে যাবে। বোঝা গেল? কিন্তু একটা বিষয় এখানে এখনো মাথায় রাখার বিষয় আছে, সেটা তোমাদের এখনো মাথায় আসে নাই। সেটা কি, এখানে যত ডিএনএ সব কিন্তু ডবল স্ট্র্যান্ডে আছে, কারণ যখন রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে ট্রিট করা হয়, তার ডিএনএ কে টুকরো করে, ডিন্যাচুরেট করে, তো বলিনি একবারও, আমরা বলেছি টুকরো করে। তাহলে টুকরো করার অর্থ ডিন্যাচুরেট করা তো নয়, তাহলে ডিএনএ কিন্তু সব ডবল স্ট্র্যান্ডে আছে। এবার নাইট্রোসেলুলোজ পেপার তারা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ কে চিপকে নিতে পারবে। সেই জন্য কি করতে হবে, এখান দিয়ে কোনো বেসিক পিএইচ লেভেল যুক্ত দ্রবণ অ্যাড করতে হবে, কোনো ক্ষারীয় দ্রবণ ঢালতে হবে। এতটুকু ঢালা হলো, এদিক ঢাললাম, এদিক দিয়ে এই যে বলেছিলাম স্পঞ্জ, এই স্পঞ্জের টুকরো দিয়ে যখনই চুইয়ে চুইয়ে সব উপরে উঠছে, তখনই যখনই ডিএনএ এর সঙ্গে টাচ করছে, আমরা বলেছিলাম যে ক্ষারীয় মাধ্যমে যোগ করলে ডিএনএ ডিন্যাচুরেট করে যায়, মনে পড়ে? টেম্পারেচার বাড়ালে আর পিএইচ লেভেল বাড়ালে ডিএনএ নিয়ে ডিন্যাচুরেট করে, আমরা বলেছিলাম তখন। তো সেই বিষয় এখানে, তাহলে ক্ষারীয় মাধ্যম যোগ করলে ডিএনএ গুলো ডিন্যাচুরেট করে যাবে, মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যাবে, তখন তারা নাইট্রোসেলুলোজ পেপারে গিয়ে চিপকে যাবে, আটকে যাবে, যে যেখানে আছে সেখানে। এটা তো সারফেস আছে সব, যে যেখানে আছে সেই অবস্থা সব নাইট্রোসেলুলোজ পেপারে আটকে গেল, হয়ে গেল। এরপর নাইট্রোসেলুলোজ পেপারটাকে ধরে, তাকাবে, নাইট্রোসেলুলোজ পেপারটাকে ধরে তুলে নিয়ে চলে আসো। এখন আমার হাতে নাইট্রোসেলুলোজ পেপার আছে, না কিছু নেই, নাইট্রোসেলুলোজ পেপার আছে, এর মধ্যে ডিএনএ গুলো সব আছে। কারণ যেমন আমাদের
কিটো জুতোগুলো পরি না, একদিকের সঙ্গে চিপকে যায়, সেরকম ও চিপকে বসে আছে, পড়ে যাওয়ার কোনো চান্স নেই আছে। এবার এখান থেকে তো কিছুই দেখতে পাচ্ছি না, এখন তো কিছুই দেখা যায় না, আর দেখতে পাওয়ার মতো কিছু করতে হবে। কি করতে হবে? নাইট্রোজেন পেপারকে রেখে দাও, এবার তার উপর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা আবার বায়োটেকনোলজিতে আছে এখানে। সেটা কি? সেটা হলো ডিএনএ প্রোব। দেখো, এটা বোঝার জন্য যতটা দরকার ততটা আমি বলে দিচ্ছি, আমার মনে হয় না বুঝতে কোনো অসুবিধা হবে। এই যে নাইট্রোসেলুলোজ পেপারে আটকে যাওয়া, এটা হলো ব্লটিং। এটা হলো ব্লটিং, ব্লটিং পেপার ব্লট করলো, বুঝো? ধরো জল আছে, আমি ব্লটিং পেপার দিলাম, তো জলটা মানে টেনে নিল, ব্লট করা। তাহলে এখানে নাইট্রোসেলুলোজ যে পেপার ইউজ করেছি সেটা ব্লটিং পেপার, এমনি নর্মাল ব্লটিং পেপার, টিস্যু পেপার নয়। এই অন্য পেপার, যে ডিএনএ কে অ্যাড করতে পারবে, ডিএনএ কে তুলতে পারবে। ঠিক আছে? এবার ডিএনএ গুলো যে লেগে আছে আমি বুঝবো কি করে? তার জন্য ডিএনএ প্রোব। প্রোব কি? প্রোব হলো রেডিও আইসোটোপ যুক্ত নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স ছোট করে টুকরো করা হয়েছে। ভালো করে শুনবেন, এটা রেডিমেড তৈরি করেছি আমরা ল্যাবে, নিজের পছন্দ মতো। জানি যে কি কি এখানে আছে, এ জি সি সি জি টি সি, জানি এগুলো কি আছে, কি দিয়েছি জানি। আর কিন্তু এরা এই যে 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 নিউক্লিওটাইড গুলো দেওয়া হয়েছে, নাইট্রোজেন বেস গুলো দেওয়া হয়েছে, তারা রেডিও আইসোটোপ যুক্ত। ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাও ছাড়ো, শুধুমাত্র তুমি ধরে নাও রেডিও আইসোটোপ যুক্ত নিউক্লিওটাইড নাইট্রোসেলুলোজ পেপারের উপর ঢেলে দেওয়া হয়েছে। এরকম বুঝলে? তাহলে কি হবে? তারা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ছিল, তারা কিন্তু আবারও তারা ওই রেডিও আইসোটোপ যুক্ত যে নিউক্লিওটাইড গুলো আছে সেগুলোকে সব ধরে নেবে, বেস গুলোকে ধরে নেবে। এইবার মজাটা এসছে। কেন? কারণ নাইট্রোসেলুলোজ পেপার, তার উপর ডিএনএ প্রোব অ্যাড করা হয়েছে যারা রেডিও আইসোটোপ যুক্ত। এবার তার উপরে যখনই একটা এক্সরে প্লেট রাখা হবে না, তখনই তারা বিচ্ছুরিত করবে, ফলে এক্সরে প্লেটের উপর কালো কালো দাগ আসবে, জাস্ট লাইক দিস ব্যান্ড। এই যেমন ব্যান্ড আছে ঠিক সেম ব্যান্ডে কালো 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 দাগ আসবে। এবার পেয়েছি হাতে এক্সরে প্লেট যাতে কালো কালো দাগ আছে, এটা তুমি দেখলেও বুঝতে পারবে। এতক্ষণ পরে লাইনে এসছে আর কি, যে একটা এক্সরে প্লেট পেয়েছি, তাতে সব কালো কালো ব্যান্ড আছে। এগুলো সেই ডিএনএ এর সেই ভিএনটিআর যারা ওই ওই পজিশনে ছিল, তাদেরকে আমরা এইভাবে তুলে এনেছি। বোঝা গেল? এইবার বলো, এই যে লোকটাকে পাওয়া গেছিল, প্রসিডিওর বুঝতে পেরেছো? এক্সরে প্লেট পর্যন্ত তোলা বুঝে গেছি আমরা। এইবার দেখো, যে লোকটাকে ওই তোলা হয়েছিল, যার বডি, তার থেকে ডিএনএ আইসোলেট করা হয়েছিল। এইবার যে তিনজন ফ্যামিলি দাবি করছে যে আমাদের বাড়ির লোক, তাদের তিনজনের ফ্যামিলি থেকে নিয়ার রিলেটিভ যে আছে তার ডিএনএ স্যাম্পেলকে নেওয়া হবে, দিয়ে তাদেরও সেম প্রসিডিওরে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হবে। নিয়ার রিলেটিভ মানে কি? মনে হচ্ছে বাবা কিংবা মা, ভাই বোন। তোমার বাবা মার থেকে তোমার ভাই বোন আপন জেনেটিক্যালি। কেন? লজিক দেখো, তুমি তো তোমার বাবার অর্ধেক মায়ের অর্ধেক, কিন্তু তোমার ভাই বোন প্রায় তোমার কাছাকাছি, কারণ তুমিও যে জায়গা থেকে এসছো তোমার বোন বা ভাইও সেই জায়গা থেকেই এসছে। বুঝতে পারলে কেন বলছি জেনেটিক্যালি তারা নিয়ার রিলেটিভ? তা তোমার ভাই বোন কিন্তু তোমার নিয়ার রিলেটিভ তোমার বাবা মার থেকে। থাকলে ভালো, না থাকলে কি আছে, বাবা মার নিতে হবে। এইবার এই তিনটে ফ্যামিলির ডিএনএ স্যাম্পেল, এই একটা ডিএনএ স্যাম্পেল, তাহলে চারটে ডিএনএ স্যাম্পেলের ফিঙ্গারপ্রিন্টিং করা হয়েছে, চারটে রিপোর্ট এসছে, ফরেন্সিক রিপোর্ট, চারটে রিপোর্ট এসছে, এক্সরে প্লেট কম্পেয়ার করা হবে, কম্পারিজন করা হবে চারটের মধ্যে, যার সঙ্গে বেশি পার্সেন্টেজে ম্যাচ করবে তার বাড়ির লোক বলে ধরা হবে। ধরো একটা এসছে, এটা স্যাম্পেল কপি, মানে এটা সেই লাস্টার, আর দেখা যাচ্ছে যে তিনটে প্লেট এসছে কারোর 80% ম্যাচ করছে, কারোর 82% ম্যাচ করছে, কারোর 84% ম্যাচ করছে। এই 100% ম্যাচ করবে? করবে না তো, কারণ আমরা ফিঙ্গার প্রিন্টিং এর কথা থেকেই বলে আসছি যে এটা তো আইডেন্টিক্যাল, সবার আলাদা। তাহলে যে বেশি ম্যাচ করবে তাকে ধরে নেবো সেই বাড়ির লোক। শিওর হওয়া গেল? না, শিওর কি করে হবে? এই যে উদাহরণ তোমাকে দিয়েছি তাতে শিওর হওয়া যাবে না।
আমি শিওর বলতে পারবো না। দেখো অন্য উদাহরণ দিই, মজা লাগবে, ভালো লাগবে, বুঝতে পারবে। সেটা কি? উদাহরণে ভর্তি, দিতে পারলেই হয়, গল্প করে শেষ হবে না। হ্যাঁ, উদাহরণ গাদা গাদা আছে। ধরো, ধরো একজন মহিলার বাচ্চা এসছে। এইবার দুইজন ভদ্রলোক দাবি করছে যে বাবা বলে। মানে কেন এমন হতে পারে? স্যার, তো জেনারেলি উল্টো হতে পারে, বাবা নয় বলে দাবি করছে, বা আমি বাবা নই, এটাও হতে পারে। আপনি তো উল্টো কথা বলছেন, বলছে বাবা বলে দাবি করছে। কখন হবে এরকম কেস? ধরো মেয়েটা প্রচুর বড় লোকের মেয়ে, হ্যাঁ, এইবার তার আহ, যদি বাচ্চা আছে, আর যদি কোনো রকমের প্রমাণ করানো যায়, তাহলে উল্টো কেস হতে পারে। মানে ভিলেন বাবা হয়তো মেনেই নিল যে কি আর করা যাবে, মেয়ে ভুল করে ফেলেছে, এসব জামাই করে নেয়, তাহলে রাজকন্যা রাজত্ব সবই পেয়ে গেল একসঙ্গে। না না, হতে পারে, আমি গল্প তো বলছি। বাদ দাও, আসল কথায় ফিরে এসো, জিনিসটা বুঝবে না, গল্পটা নিয়ে গল্পটা নিয়ে বেশি মজে যাবে না, তুমি আসল জিনিসটা বোঝার চেষ্টা করবে। এইবার দেখা গেল যে তাহলে দুজন দাবি করছে বাবা বলে, তাহলে কি করতে হবে? অবভিয়াসলি সেই যে বাচ্চাটি এসছে তার ডিএনএ স্যাম্পেল, আর যে দুজন বাবা দাবি করছে, যে দুজন ভদ্রলোক দাবি করছে বাবা বলে, দুজন তার বাবা হবে না, একজন বাবা হবে। যে দুজন ভদ্রলোক দাবি করছে বাবা বলে, তাদের ডিএনএ স্যাম্পেলকে নেওয়া হবে, একই জিনিস ম্যাচ করানো হবে। এইবার দেখা গেল যে একজন 82%, একজন 80% ম্যাচ করেছে, অথচ দেখা যাচ্ছে যে 90%-এর ঘরে একটা লোক ছিল, সে দাবি করে নাই, সে খুব চালাক, সে সব ফাঁসতে চায় না এসব ঝামেলায়। মানে এই দুজনের একজনও বাবা নয়, যে অরিজিনালি বাবা সে দাবি করে নাই বাবা বলে। এটা কি করা যাবে? এটা কিছু করার নেই, এই পদ্ধতি এরম, এই পদ্ধতি এটা, যেখানে দাবি করলে তারপরে আসছে অপশন, দাবি না করলে কি করে অপশন আসবে? কারণ মানুষ হওয়ার জন্য কিছু পার্সেন্টেজ তো ম্যাচ করবে রে বাবা, সেটা 80 82 দেওয়া আছে এরকম করে না। তো মানুষ হয়েছে সবাই, সবাই মানুষ, তো কিছু তো ম্যাচ করেই যাবে। তাহলে কতটা ক্লোজলি ম্যাচ করছে ডিপেন্ড করছে কতটা দাবি আসছে, বোঝা গেল? এবার আমরা একটা এক্সাক্ট উদাহরণ দিই, যাতে বলবে স্যার 100% কোনো কেস নাই। হ্যাঁ নিশ্চয়ই আছে। একটা মহিলার ধরো রেপ হয়েছে, এবার সেখান থেকে সিমেন থেকে স্পার্ম থেকে ডিএনএ স্যাম্পেল পাওয়া গেছে। এবার সেই মহিলা, মানে সেই মহিলা জানে, মানে সে এমন নয় যে লুকিয়ে ছুরিয়ে কেউ, এরকম না আর কি, সে জানে কে তাকে রেপ করেছে। ব্যাস, সে পুলিশে কমপ্লেন করেছে। এবার এবার পুলিশে কমপ্লেন করার পর ধরো সেই বলছে না আমি না। আরে নয় তো নয়, কি ডিএনএ স্যাম্পেল দাও, ডিএনএ স্যাম্পেল দিয়ে 100% ম্যাচ করবে। এবার যাবে কোথায়? এবার এবার যাবে কোথায়? বলছি যে স্পামটা পাওয়া গেছে, চার যে প্লেট পাওয়া যাবে, আর তার কাছ থেকে যে ডিএনএ আইসোলেট করা হবে, সে তো 100% ম্যাচ করছে। এবার এবার তো যাবে কোথায়? এবার মানে আমি বলতে চাইছিলাম, এই যে এইগুলো দেখছো না, দেখে মনে হচ্ছে যে এইগুলো তো সেই স্যার, তাহলে কিছুটা তো সেই হয়েই গেল উল্টো রকম কেস, হ্যাঁ ফেঁসে যাওয়ার মতো কেস হয়ে গেল। না, এখানে আরো তুমি এক্সাম্পল নিজের নিজের মতো করে করে নাও না, আমি তো দু পাঁচটা তোমাকে উদাহরণ দিচ্ছি। তাহলে 100% ম্যাচ করার অপশন আছে, যদি 100% হয় সেই হয়, তাহলে 100%ই হবে। বোঝা গেল? তাহলে এখানে যে যাকে, যার নামে অভিযোগ করা হয়েছিল, সেই ব্যক্তি অরিজিনালি সেই ব্যক্তি যার কাছে স্পাম পাওয়া গেছে, স্পামের ডিএনএ আর ডিএনএ একই হবে, 100% ম্যাচ করে যাবে। বুদ্ধিমান লোকেরা যখন শয়তান হয়, তখন তার শয়তানের লেভেল কিন্তু মারাত্মক জায়গায় যায়। বুদ্ধিমান লোকেরা যদি শয়তান হয়, তাহলে তার শয়তানি কিন্তু মারাত্মক লেভেলে যাবে। একটা বোকা লোক যদি বদমাইশ হয় না, শয়তান হয়, তাহলে সে শয়তানের একটা লিমিট আছে, হ্যাঁ। কিন্তু বুদ্ধিমান লোক যদি শয়তান হয়ে যায়, তাহলে সেটা কিন্তু মারাত্মক লিমিটে চলে যাবে। কিরকম? ধরো কারোর একজন প্ল্যান আছে যে ফাঁসাবো, একজনকে ফাঁসাবো। ধরো এরকমই কোন একটি ছেলে আর মেয়ে, তাদের মধ্যে ধরো এরকম অ্যাফেয়ার ছিল। এবার কোনো কারণে ধরো ছেলেটি বেরিয়ে আসতে চাইছে, গল্প কথা বেরিয়ে আসতে চাইছে। এবার মেয়েটা দেখছে ছেলেটাকে ফাঁসাবো, মানে আমি তো ছেড়ে দেবোই, এর সঙ্গে থাকবো না, কিন্তু আমি ফাঁসিয়ে দেবো একে। এবার দেখা গেল ভুলিয়ে ভালিয়ে শেষবারের মতো একবার, বাকিটা একটু একটু বুঝতে হবে, সবটা তো বলতে পারবো না আমি, ঠিক আছে। তার কোনো কারণে ডিএনএ স্যাম্পেল সে পেয়েছে, মানে তার সিমেন স্যাম্পেল পেয়েছে, এবার আর্টিফিশিয়ালি ইনসেমিনেশন করিয়ে নিয়েছে।
নিজে নিজে দিয়ে একটু ছিঁড়ে খুঁড়ে নিয়ে পুলিশের কাছে চলে গেছে যে ওই ছেলেটি আমাকে রেপ করেছে। সে বেচারি তো গো বেচারা একদম, সে সত্যি কিছু করে নাই, কিন্তু মহিলাটা ফাঁসি দিল। কেন? কারণ আর্টিফিশিয়ালি ইনসেমিনেশন করানোর তো তার ভ্যাজাইনাল রিজিয়নে সিমেন্ট পাবে, আর সে ছিঁড়ে খুঁড়ে নিজে নিজে নিয়ে চলে গেছে সব। এবার তার ফিজিক্যাল টেস্ট করিও মোটামুটি এদিক ওদিক করে মানে ফেঁসে যাবো, যেন শয়তান যদি, বুদ্ধিমান লোক যদি শয়তান হয় তার শয়তানি লেভেল যত জায়গায় চলে যাবে। তাহলে এটা বোকার পক্ষে করা সম্ভব নয়, এটা বুদ্ধিমানের পক্ষে করা সম্ভব, যে ফাঁসি দিতে চাইলে যে কোনো ভাবে ফাঁসি দিতে পারে যায়। বুঝা গেল? দূরে থাকাই ভালো। ঠিক আছে, এই অল অ্যাবাউট ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলছি। 11 জেল প্লেট, এটা তোমার ওই এই এগার এগার শুনেছিলাম না, রেড অ্যালগি থেকে পাওয়া যায় এগার এগার, হ্যাঁ, ওই ওকে প্রথমে গরম জলে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করলে এই জেল প্লেটটা বানানো হয়। 11 জেল প্লেটে এই যে ডিএনএ ছুটছে না, তার জন্য ছিদ্র দরকার, সেই ছিদ্রের মধ্যে দিয়ে ছুটবে, আর ডিএনএ গুলোকে যাওয়ার তো জায়গা চাই। 11 জেল প্লেটে সেই ছিদ্র পাওয়া যায়, সেই জন্য 11 জেল প্লেটকে বানানো হয়। পলি অ্যাক্রালামাইড জেল প্লেটও বানানো হয়, সেটা আমরা পরে বায়োটেকনোলজিতে বলবো। এরপর নাইট্রোসেলুলোজ পেপার এমন এক ধরনের ব্লটিং পেপার যেখানে ডিএনএ স্ট্র্যান্ড লাগতে পারে, সিঙ্গেল স্ট্র্যান্ডের ডিএনএ লাগতে পারে। তাহলে নাইট্রোসেলুলোজ পেপারে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডের গুলো লেগে যায়। এবার ডিএনএ প্রোব, ডিএনএ প্রোব হলো আর্টিফিশিয়ালি বানানো ছোট ছোট ডিএনএ টুকরো যা রেডিও আইসোটোপ যুক্ত, যাদেরকে এক্সরে প্লেটে রাখলে তারা আলো বিচ্ছুরিত করবে, ফলে এক্সরে প্লেটে দাগ আসবে। আমরা নর্মাল যে ডিএনএ গুলো ছিল সেগুলো থাকলে এক্সরে প্লেটে রেখে কোনো কাজই হতো না, দেখতেই পেতাম না কিছু। কিন্তু তারা যদি নিউক্লিওটাইড বেস যুক্ত হয় যা রেডিও আইসোটোপ যুক্ত, তারা কিন্তু এক্সরে প্লেটে এক্স্যাক্টলি তার ছবিটা দেখাবে। তো সেই দাগগুলো আমরা পাবো যদি প্রোব অ্যাড করি। বুঝা গেল? তাহলে সংক্ষেপে প্রোব হলো যে আর্টিফিশিয়ালি ল্যাবরেটরি সিস্টেমে বানানো কিছু ছোট ছোট ডিএনএ টুকরো যাতে রেডিও আইসোটোপ যুক্ত নাইট্রোজেন বেস অ্যাড করে তৈরি করা হয়েছে। লাস্ট কোশ্চেন ছিল সুক্রোজ টেস্ট কি করা হয়? হ্যাঁ, অবশ্যই, তবে সেটা সে রেপড কি না সেটা জানার জন্য সুক্রোজ টেস্ট একটি করা হয়। দেখো, ফিজিক্যালি এক্সামিন করলে মানে আমরা সুক্রোজ না, সরি, ফ্রুক্টোজ টেস্ট করা হয়, সুক্রোজ না ফ্রুক্টোজ টেস্ট করা হয়। তো যদি সে, এবার দেখো অত সোজা নয় ব্যাপারটা, সে রেপ না অথচ মিথ্যা করে আর্টিফিশিয়ালি ইনসেমিনেশন করিয়ে একটু হাত পা গা ছিঁড়ে নিয়ে চলে গেছে, আর ভাবছে রেপ হয়েছে কিনা বলবো, তার জন্য এক্সামিন করার জন্য ডাক্তার আছে, তারা দেখে বলে দেবে যে সত্যি করেই মহিলাটি রেপ কিনা। কেন? কারণ দেখো, নর্মাল একটা রিলেশন আর একটা রেপ দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। সেখানে ধস্তাধস্তি হওয়া, তার গায়ে হাতে শুধু ছিঁড়ে যাওয়া ব্যাপার থাকবে না, তা ফিজিক্যাল এক্সামিন করলেই ধরা পড়ে যাবে। তো মহিলাটা যদি মিথ্যা করে প্রথমবার একবার জেলে ঢুকিয়ে দিতে পারে ছেলেটাকে, এ নিয়ে কোনো ডাউট নাই। একটা মেয়ে যদি বলে গিয়ে পুলিশ থানায় গিয়ে যদি কেস করে দেয় যে এ আমার নামে মানে আমাকে করেছে, তাহলে পুলিশ অত দেখে না, মেয়েদের জন্য আইন, আগে আসবে পুলিশ ধরে নিয়ে গিয়ে আগে ঢুকিয়ে দেবে, তারপরে এবার বিচার শুরু। কিন্তু সেই বিচারে আদবে টিকবে কিনা সেটা পরের কথা, কারণ দুটো বিষয় পুরোই আলাদা। ফিজিক্যাল এক্সামিন করা হয়, সেই এক্সামিনেশনে ধরা পড়ে যাবে যে সেই মেয়েটি সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, যদি সততার সঙ্গে করা হয়। আর যদি সেখানে কোনো ব্যাপার স্যাপার থাকে তাহলে সেগুলো তো সব আলাদা বিষয়, সব রিপোর্টিং তৈরি করা যায়, সবই করা যায়, হ্যাঁ, সেসব তো আলাদা বিষয় হয়ে গেল। কিন্তু ফ্রুক্টোজ টেস্ট করে অবভিয়াসলি সেখানে সিমেন আছে কিনা তা আইডেন্টিফাই করা যায়, তাতে রেপড হয়েছে কিনা এ বলা মুশকিল আছে। কারণ অনেক সম্পর্কের, ভালো সম্পর্কে পরে মনোমালিন্য হলে রেপ বলে চালিয়ে দেয়, এবং গাদা গাদা জায়গা আছে, সম্পর্ক ভালো, এমনি নর্মাল, মানে নর্মালি তাদের রিলেশন, দেখা গেল কোনো কারণে মনোমালিন্য হয়েছে, হচ্ছে না, যে তাকে ফাঁসিয়ে দিল ব্যাস। এগুলো এখন এখন টিকছে না, এখন ধোপে টিকছে না সব, এখন কোর্ট বড় বড় জাজমেন্ট দিচ্ছে যে কোন কোন গুলোকে রেপ বলা হবে, কোন কোন গুলোকে নয় বলা হবে। 3 বছর পর বলছে নাকি রেপ হয়েছে, ইয়ার কি মারা, 3 বছর সম্পর্ক চলার পর রেপ হয়েছে বললেই হলো, তাই না? একটা ডেফিনেশন আছে, ঠিক আছে? তো সুতরাং অনেক বিষয় আছে, সেসব নিয়ে আর হেজিয়ে লাভ নেই, চলো বাদ দাও। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে আমাদের মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স শেষ হয়ে গেল, ঠিক আছে।